আমরা গত ক্লাসে বাৎসিম নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? বাৎসিম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাৎসিম নিয়ে আলোচনা করব, কিন্তু সেগুলো একটু ব্যতিক্রম। ঠিক আছে? যেমন এখানে লেখা আছে কি, যে বাৎসিমের অন্যান্য নিয়মাবলী। তাহলে আজকে আমরা কি শিখবো? যে বাৎসিম শিখবো। তাহলে আগের ক্লাসে কি শিখেছি? বাৎসিম শিখেছি, কিন্তু আজকে যেগুলো শিখবো এগুলো কি ওই বাৎসিমের থেকে একটু ভিন্ন। আচ্ছা, দেখি আপনাদের মনে আছে কিনা, একটু আমার সাথে মিলিয়ে নেন। তাহলে প্রথমে কি বলছিলাম? বাৎসিম আমরা কি বলছিলাম? বাৎসিম, তাহলে বাৎসিম কাকে বলে? যে যদি স্বরবর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসে তাহলে তাকে কি বলা হয়? বাৎসিম বলা হয়। তারপরে আমরা কি বলেছিলাম? বাৎসিম পড়েছিলাম কয় প্রকার? দুই প্রকার, একক বাৎসিম এবং কি জোড়া বাৎসিম। ব্যঞ্জন স্বরবর্ণের নিচে যদি একটা মাত্র ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তাকে কি বলা হয়? যে একক বাৎসিম। আর যদি বাৎসিমে দুইটা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তাকে কি বলা হয়? জোড়া বাৎসিম বলা হয়। আজকে এটা নিয়ে ডিটেলস বলবো না, এর আগে ডিটেলস ক্লাস এটার উপরে করেছি। আজকে আমরা শিখবো কি অন্যান্য নিয়মাবলী। যেমন দেখেন, অন্যান্য নিয়মাবলীর ভেতরে আছে যে এক নম্বরে দেখেন, বাৎসিমের পরে যদি ইয়ং থাকে সেই ইয়ং কি হয় না? উচ্চারিত হয় না। ইয়ং এর স্থলে বাৎসিমের যে ব্যঞ্জন বর্ণটি থাকে সেটা কি হয়? উচ্চারিত হয়। তাহলে দেখেন এখানে আশা করি লিখলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে বলা হচ্ছে কি, যে যেমন দেখেন, এখানে বলা হচ্ছে, আমরা কি লিখেছি? মক দা মিয়ম বাচ্চা কি মক। তারপরে এখানে আমরা কি লিখছি? অগয় অয়। তাহলে এর উচ্চারণ হবে কি? মগয়। মগয় মানে কি? খাই। মানে এখানে বলা হচ্ছে যে বাচ্চিমে যদি কি থাকে? গিয়ক থাকে না, সরি, বাচ্চিমে যদি গিয়ক না, যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকুক না কেন, তার ডাইনে যদি দেখেন, ডাইন পাশে উপরে কি আছে? ইয়ং আছে। যদি ইয়ং থাকে তাহলে এই বাচ্চিমটি ইয়ং এর স্থলে গিয়ে কি হবে? উচ্চারিত হবে। আবার একটু মনোযোগ দেন, বলা হচ্ছে বাচ্চিমে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে আর তার ডাইন পাশে শুধুমাত্র যদি ইয়ং থাকে তাহলে এই বাচ্চিমের বর্ণটি ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। তাহলে দেখেন কি, ম গয়, মকদা মানে কি? খাওয়া। তাহলে গিয়কটা এখন কোথায় যাবে? ইয়ং এর জায়গায় যাবে। তাহলে ওখানে গিয়ে কি হবে? উচ্চারণটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? ম গয়। ম গয় মানে কি? খাই। তাহলে দেখেন দুই নম্বরের নিয়ম দেখেন, যে ভিন্ন ধর্মী জোড়া বাচ্চিমের পর ইয়ং থাকলে প্রথম বাচ্চিমটি তার নিজের জায়গায় উচ্চারিত হয় এবং দ্বিতীয় বাচ্চিমটি কি ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হয়। এটা একটু ভিন্ন। যেমন দেখেন, আমরা এখানে কি লিখেছি? ইকদা। তাহলে রিয়ল গিয়ক ইক। বলা হচ্ছে যে জোড়া বাচ্চিমের পরে যদি কি আসে? ইয়ং আসে, তাহলে সেক্ষেত্রে এর উচ্চারণ আমরা কি করব? তাহলে আমরা প্রথমে কি করেছিলাম? যে একটা বর্ণ যদি থাকে তাহলে সেটা ইয়ং এর জায়গায় দিয়ে উচ্চারিত হবে। এখন জোড়া বাচ্চিম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চারণ কিভাবে করব? সামনে যেটা আছে, সামনে যেটা থাকবে এটার উচ্চারণ কোথায় হবে? নিচে হবে। তাহলে নিচে যদি হয় তাহলে কি হবে? ইল। ই বাচ্চিমে রিয়েল গেলে কি হবে? লর মতো উচ্চারণ হবে। তাহলে ইল। এবং গিয়ে কোথায় যাবে? উপরে যাবে। তার মানে জোড়া বাচ্চিমের ক্ষেত্রে সামনে যেটা থাকবে, যেটাই থাকুক, সেটার উচ্চারণ নিচে হবে, বাচ্চিমে হবে। এবং ডান পাশে যে গিয়ক আছে, এটা গিয়ক থাকুক আর যেটাই থাকুক না কারণ সেটা ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। তাহলে উচ্চারণ হবে কি? ইল গয়। ইল গয় মানে কি? পরি। যেমন দেখেন এখানে আমরা কি বলছি? অপ, বিয়োগ এবং কি লিখেছি? শিওর, তারপরে অয়। তাহলে বলেন তো আপনারা এখন কোনটা উচ্চারণ করব? তাহলে কি করব? বিয়োগটা কোথায় উচ্চারণ হবে? নিচে। বিয়োগটা কোথায় থাকবে? বাচ্চিমে। এবং তার ডান পাশেরটা কোথায় যাবে? ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। তাহলে কি হবে? অপসয় মানে কি? নাই। আশা করি এটা বুঝতে পারতেছেন যে বাচ্চিমে যদি কি থাকে? একটা মাত্র ব্যঞ্জন বর্ণ থাকে, আর ডান পাশে শুধুমাত্র যদি ইয়ং থাকে তাহলে গিয়ক ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। আর যদি দুইটা ব্যঞ্জন বর্ণ বাচ্চিমে থাকে, তার ডান পাশে শুধুমাত্র যদি ইয়ং থাকে তাহলে সামনের বর্ণটা বাচ্চিমে উচ্চারিত হবে। আর পরের গিয়কটা, গিয়ক থাকুক আর যেটা থাকুক,
পরের ব্যঞ্জন বর্ণটা ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। তারপরে দেখেন 3 নম্বরে লেখা হয়েছে যে নিয়ন বাচ্চিমের পরে যদি রিউল থাকে তাহলে নিয়নের লর মতো উচ্চারিত হয়, নিয়ন লর মতো উচ্চারিত হয়। যেমন দেখেন এখানে আমি উদাহরণ দিচ্ছি, মানে এখানে বলা হচ্ছে কি যে নিয়ন শুধুমাত্র বাচ্চিমে যদি নিয়ন থাকে এবং তার ডাইনে যদি কি থাকে রিউল থাকে, তাহলে এই নিয়ন আর রিউল কি উচ্চারণ হবে? ল ল উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? ল। মূলত উচ্চারণ হওয়ার কথা ছিল কি শিন, শিন রা। কি হওয়ার কথা ছিল? শিন রা। কিন্তু শিন রা না হয়ে কি হবে? হবে যে শিল্লা। কি হবে? শিল্লা। তাহলে এটা কিভাবে হবে? যে বাচ্চিমে যদি কি থাকে নিয়ন থাকে এবং তার ডান পাশে যদি কি থাকে রিওল থাকে, তাহলে নিয়নের উচ্চারণ কার মতো হবে? ল। এবং এই রিওলের উচ্চারণ কার মতো উচ্চারণ হবে? লর মতো। তাহলে শিনলা। শিনলা একটা কি কোরিয়ান রাজ্যের নাম। তারপর দেখেন 4 নম্বর নিয়ম হচ্ছে যে নিয়ন বাচ্চিমের পরে যদি রিউল থাকে তাহলে নিয়ন লর মতো উচ্চারিত হয়, তাহলে শিনলা। তারপর একটা মিস্টেক করছি, মানে সিরিয়াল মিস্টেক করছি। প্রথমে 4 নাম্বার শিখাইছি, এখন একটু 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার বলা হচ্ছে যে রিউল বাচ্চিমের পরে যদি নিয়ন থাকে তাহলে নিয়নের লর মতো উচ্চারণ হয়। ঠিক আছে? যেমন দেখেন এটা কিভাবে হবে, মানে এখানে দেখেন কি আছে যে বাচ্চিমে কি আছে রিউল আছে। রিউল যদি থাকে তাহলে তার ডানে যদি শুধুমাত্র নিয়ন থাকে তাহলে এটার উচ্চারণ কি হবে? ল ল। সল্লাল। সল্লাল মানে কি কোরিয়ান নববর্ষকে বলা হয় সল্লাল। মানে এটা সেম, যে বাচ্চিমে যদি কি থাকে নিয়ন থাকে, উপরে যদি রিউল থাকে তাহলে ল ল। আবার ভিন্ন, যে রিউল যদি থাকে এবং উপরে যদি কি থাকে নিয়ন থাকে তাহলে দুইটা কি কি হবে? ল ল উচ্চারিত হবে। তারপর দেখেন আমরা দেখবো পঞ্চম, যে ইয়ং বাচ্চিমের পরে রিউল থাকলে রিউল দন্তের নর মতো উচ্চারণ হয়। কার মতো উচ্চারণ হয়? দন্তের নর মতো উচ্চারণ হয়। যেমন দেখেন এখানে আমরা লিখে দেখাচ্ছি যে 5 নম্বর রুলসটা। যেমন এখানে কি আমি কি লিখেছি? জিওত, জিওত প্লাস জ জং রিওল ই রি জং রি। তাহলে এখানে বলা হচ্ছে 5 নাম্বার রুলস হচ্ছে যে বাচ্চিমে যদি কি থাকে ইয়ং থাকে এবং তার ডান পাশে শুধুমাত্র কি থাকে রিউল থাকে, তাহলে এই নিয়নের উচ্চারণ রিউলের উচ্চারণ কি হবে? দন্তের নর মতো উচ্চারিত হবে। তাহলে মূলত উচ্চারণ হওয়ার কথা ছিল কি জংরি। কি হওয়ার কথা ছিল? জংরি। কিন্তু জংরি কেন হবে না? যে বলেছে কি যে ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল থাকে তাহলে রিউলের উচ্চারণ কার মতো হবে? দন্তের নর মতো হবে। তাহলে এখন এর উচ্চারণ হবে কি জংনি। কি হবে? জংনি। তাহলে জংনি হাদা মানে কি পরিষ্কার করা। তারপর দেখেন আমরা 6 নাম্বার শিখবো, একই বর্ণের জোড়া বাচ্চিমের পরে ইয়ং থাকলে ইয়ং এর স্থলের বাচ্চিমটি উচ্চারিত হয় এবং জোড়া বাচ্চিমটি দ্বি উচ্চারিত হয়। দ্বি উচ্চারিত মানে কি দুবার করে উচ্চারিত হয়। ঠিক আছে? এটা আমি এখানে লিখে দেখাচ্ছি, লিখলে আপনি বুঝতে পারবেন। যেমন আমরা এটা কি লিখেছি? সাংঘিক। সাংঘিক কা কি হবে? কা। সাংঘিকে কি হবে? ক হবে। তারপরে আমরা সাংঘিকে কি লিখেছি? আবার বাচ্চিমে কি লিখেছি? সাংঘিক লিখেছি। আমরা সাংঘিকে কি পড়েছি? ক পড়েছি। তাহলে কি হবে? কাক। কাক। আর এর পাশে লিখেছি কি? আ। কাক আ। দেখেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু শিখেছিলাম যে বাচ্চিমের পরে যদি ইয়ং এর পরে, মানে বাচ্চিমের পর ইয়ং থাকলে সেই ইয়ংটি উচ্চারিত হয় না। তাহলে দেখেন আমরা এরা কি বলছিলাম যে বাচ্চিমে যদি একটা ব্যঞ্জন বর্ণ থাকে তার ডাইনে যদি কি থাকে রিউল থাকে, ইয়ং থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চিমের বর্ণটি ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। তাহলে দেখেন এখন আমরা প্রথমে কি বলেছিলাম যে যদি দুইটা ব্যঞ্জন বর্ণ থাকে, ভিন্ন ধর্মী ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সামনেরটা
যেটা থাকবে সামনে উচ্চারিত হবে, আর ডান পাশে যেটা আছে সেটা কোথায় হবে, ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। কিন্তু এখানে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম দেখি আপনাদের মনে আছে কিনা। সাংঘিক, এটা কি দুইটা বর্ণ হবে নাকি একটা হবে? এটা কি যুক্ত ব্যঞ্জন বর্ণ সাংঘিক, আমরা কি বলছি সাংঘিক, সাংঘিকে কি হবে, ক হবে। তার মানে এটা কি একটা বর্ণ, তাহলে একটা বর্ণ, তাহলে কি হবে, এই একটা বর্ণ ইয়ং এর জায়গায় চলে যাবে। ইয়ং এর জায়গায় চলে যে এই ক কে আমরা কি করব, দুইবার করে উচ্চারণ করব। এখন দেখেন যদি ব্যাপারটা এরকম হয়, দাঁড়াবে হচ্ছে এরকম, এটা আর কোথায় থাকবে না, এখানে থাকবে না, এটা ইয়ং এর স্থলে যে উচ্চারিত হবে। তাহলে এর উচ্চারণটা হবে এর মতো, এটার মতো। তাহলে কি হবে, ক। তাহলে কাকা কি হওয়ার কথা ছিল, কাকা, কিন্তু কাকা না হয় কি হবে, কাক্কা। কাক্কা, ক কে আমরা কি করবো, দুবার করে উচ্চারিত করব। তাহলে আমি কাক্কা, কাক্কা মানে কি, কমানো। আশা করি বুঝতে পেরেছেন যে কি বলেছি। আচ্ছা, এখানে আর একটা নিয়ম দেখে দিলে আপনাদের জন্য ভালো হবে, যে যুক্ত ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে এগুলো যখন শব্দের প্রথমে বসবে। আচ্ছা, এটা গত ক্লাসে আমরা শিখেছি বাচ্চিমে, এটা ওই রুলসটা যদি ফলো করেন তাহলে আশা করি যে যুক্ত যে ব্যঞ্জন বর্ণ আছে প্রথমে বসলে একবার উচ্চারণ হবে, এবং মাঝে বসলে কি ধাক্কা দিয়ে দ্বি উচ্চারিত হবে, দুবার করে উচ্চারিত হবে। আশা করি এটা পুরা, যদি আমাদের পুরো বাচ্চিমের ক্লাস ফুল দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন, কোথাও সমস্যা থাকার কথা না। তারপরে দেখেন 7 নম্বরে আছে যে রিউল হিয়ত, রিউল হিয়ত এবং নিয়ন হিয়ত যদি বাচ্চিম আকারে থাকে তাহলে কোনো ক্ষেত্রে হিয়তের উচ্চারণ হয় না। তাহলে হিয়তের উচ্চারণ হয় না, তাহলে আমরা একটু দেখি, যেমন মান্দা, মা এবং কি নিয়ন এবং হিয়ত। তারপর দেখেন আমরা কি লিখছি, আয়ো, মানায়ো মানে কি বেশি। তাহলে বলা হচ্ছে কি নিয়ন হিয়ত বা রিউল হিয়ত যদি বাচ্চিমে থাকে, তাহলে আমরা কি শিখেছিলাম, যে বাচ্চিমে যদি ভিন্ন ধর্মী কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, মানে দুইটা ভিন্ন, তাহলে কি বলেছিলাম, যে প্রথমে যেটা থাকবে এটা কোথায়, নিচে উচ্চারিত হবে, বাচ্চিমে উচ্চারিত হবে, এবং ডান পাশে যেটা আছে এটা কোথায় যাবে, ইয়ং এর স্থলে। কিন্তু এখানে কথা হচ্ছে যে শুধুমাত্র নিয়ন হিয়ত এবং রিউল হিয়ত যদি বাচ্চিমে থাকে তাহলে এটা এখানেই থাকবে, বাট আমরা এটা কি করবো না, এটার উচ্চারণ করা যাবে না, হিয়তের উচ্চারণ করা যাবে না। তাহলে হিয়ত যদি বাদ যায়, হিয়তের উচ্চারণ যদি না হয়, তাহলে আমরা কি করব, এখানে কয়টা ধরবো, একটা ব্যঞ্জন বর্ণ ধরবো। একটা যদি হয় তাহলে আমরা একটা এই ইয়ং এর স্থলে গিয়ে কি করব, উচ্চারিত করবো। তাহলে কি করবো, মা নায়ো, মা নায়ো মানে কি বেশি। তারপর দেখেন 8 নম্বরে দেখেন বলা হচ্ছে হিয়ত বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে হিয়তের উচ্চারণ হয় না। যেমন দেখেন এটা কিভাবে হবে, এটা আমরা কি লিখেছি, জিয়ত, জো, আই ও। দেখেন এখানে বলা হচ্ছে কি, যে দেখেন জিয়ত ও জো বাচ্চিমে কি আছে, হিয়ত আছে। তাহলে বাচ্চিমে যদি কি থাকে, হিয়ত থাকে, এবং তার ডান পাশে যদি কি থাকে, ইয়ং থাকে, তাহলে হিয়ত, আমরা কি শিখেছিলাম, যে বাচ্চিমে যদি একটা মাত্র কি থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, এবং ডানে যদি কি থাকে, ইয়ং থাকে, তাহলে সেক্ষেত্রে বর্ণটা ইয়ং এর স্থলে গিয়ে উচ্চারিত হবে। কিন্তু এখানে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, এখানে বলা হচ্ছে যে বাচ্চিমে যদি কি থাকে, শুধুমাত্র হিয়ত থাকে, আর এই পাশে ইয়ং যদি থাকে, তাহলে হিয়তের উচ্চারণ আমরা কখনো করব না। অন্যান্য যেটা থাকুক উচ্চারণ করব, বাট যদি হিয়ত থাকে তাহলে সেটা বাদ যাবে। তাহলে আমাদের উচ্চারণ হবে জো, জো আয়ো। জো আয়ো মানে কি ভালো বা পছন্দ করা, জো আহাদা মানে ভালো বা পছন্দ করা। ঠিক আছে, তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছে। তাহলে আমরা এরপরে শিখবো বিয়োগ বা ফিউব। বিয়োগ বা ফিউব বাচ্চিম আকারে থাকলে এরপরে যদি নিয়ন থাকে তাহলে বাচ্চিমের বিয়োগের উচ্চারণ মর্মত উচ্চারণ হবে। যেমন দেখেন এখানে লেখা আছে বিয়োগ বা ফিয়োগ বাচ্চিম আকারে থাকলে এরপরে নিয়ন বা মিয়ম থাকলে এই নিয়ন বা মিয়মের উচ্চারণ মর্মত উচ্চারণ হবে। এখন দেখেন কিভাবে উচ্চারণ গুলো হয়।
এখানে আমি উদাহরণের মাধ্যমে দেখা দিচ্ছি। নিয়ন ই নি দা, দেখেন এখানে কি লিখেছি, হিয়ত হা, বাচ্চামে কি আছে, বিয়োগ আছে। তাহলে কি বলা হয়েছে যে শুধুমাত্র বাচ্চিম বিয়োগের পরে যদি কি আসে, নিয়ন আসে, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগের উচ্চারণ প না হয়ে মর্মত উচ্চারণ হবে। তাহলে আমরা এর উচ্চারণ কার মতো করবো, হাম নিদা। কিন্তু হওয়ার কথা ছিল কি হাফ নিদা, কিন্তু এটা হবে না, কি হবে, হাম নিদা। তার মানে আমরা এটা বুঝতে পেরেছি কিভাবে, যে বিয়োগ বাচ্চামের পরে যদি নিয়ন আসে, সেক্ষেত্রে আমরা বাচ্চামের বিয়োগের উচ্চারণ কার মতো করবো, মর্মত করব। তারপর দেখেন আর একটা উদাহরণ দিচ্ছি। দেখেন আবার কি বলা হচ্ছে, প্রথমে আমরা কি শিখলাম যে বিয়োগ বাচ্চামের পরে যদি নিয়ন আসে, তাহলে বাচ্চামের বিয়োগের উচ্চারণ নিয়মের মতো হবে। আবার সেক্ষেত্রে আবার দেখেন বিয়োগ বাচ্চামের পরে যদি কি আসে, নিয়ম আসে, সেই ক্ষেত্রেও বিয়োগ বাচ্চামের উচ্চারণ মর মতো হবে। তাহলে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল শিব, শিব মান, কিন্তু শিব মান না হয়ে কি হবে, শিম মান। সিম্মান কেন হবে, তাহলে বিয়োগ বাচ্চামের পরে শুধুমাত্র যদি নিয়ম আসে, সেই ক্ষেত্রে বিয়োগের উচ্চারণ কার মতো হবে, মর্মত হবে। তারপর দেখেন আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন ফিউ, আবার কি বলা হচ্ছে যে ফিউ বাচ্চামের পরে যদি মিয়ম আসে, তাহলে এটার উচ্চারণ কার মতো হবে, মিয়মের মতোই হবে। এই ফিউবের উচ্চারণ কার মতো হবে, মর মতো হবে। ইমপ্যাক্ট কি হবে, ইমপ্যাক্ট। তাহলে আমরা কি বলছি যে বিয়োগ বা বাচ্চিম আকারে থাকলে এরপরে যদি নিয়ন বা বিয়ম আসে, তাহলে সেক্ষেত্রে সেই নিয়ন বা মিয়ম উচ্চারণ কার মতো হয়, পর মতো হয়, সরি মর মতো হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর দেখেন আছে 10 নাম্বার, যে বাচ্চিমে যদি দ্বিগত জিউত থিউত, যদি বাচ্চিমের দ্বিগত জিউত এবং থিউত যদি থাকে, এরপরে সর্বর্ণ যদি ই থাকে, তাহলে এগুলো কি হয়, এগুলোর উচ্চারণ পরিবর্তিত হয়। যেমন দেখেন কিভাবে, যে এখানে আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে নিয়ম, দেখেন শুধুমাত্র কি, যে দ্বিগুদ বাচ্চামের পরে যদি কি আসে, ই আসে, দ্বিগুদ বাচ্চামের পরে যদি ই আসে, তাহলে এই দ্বিগুদের উচ্চারণ কার মতো হবে, জ্বর মতো হবে, বর্গের জ। তাহলে কি হবে, হওয়ার কথা ছিল কি মা, মা দি, কিন্তু সেটা না হয় কি হবে, মা জি, মা জি। তারপর দেখেন, তারপরে আমরা লিখেছি কি খাত, যে থিওত বাচ্চামের পরে যদি ই আসে, কি আসে, ই আসে, শুধুমাত্র থিওত বাচ্চামের পরে যদি ই আসে, তাহলে থিওতের উচ্চারণ কার মতো হবে, চয়েস হয়, কি হবে, চয়েস হয়। তাহলে এটার উচ্চারণ হবে কি খাচ্ছি, হওয়ার কথা ছিল কি খাচ্ছি, কিন্তু সেটা না কি হবে, খাচ্ছি। তাহলে কি বলছি, কেন হবে, যে থিওত বাচ্চিমের পরে যদি ই আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এর উচ্চারণ করবো কি চয়েস হয়, খাচ্ছি। এটাকে মা জি, দ্বিগতের পরে যদি ই আসে, তাহলে এটা কি হবে, জিহতের মতো উচ্চারণ হবে। আর যদি বাচ্চিম থিহতের পরে যদি ইয়ে আসে, তাহলে এটা কি হবে, চয়েস হয় যুক্ত হবে। তাহলে হবে কি খাচ্ছি, মা জি খাচ্ছি। তারপর দেখেন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মাঝি হা দা, এখানে দেখেন এটার উচ্চারণ হওয়ার কথা ছিল কি মাঝি হাদা, কিন্তু জিউত বাচ্চার পর যদি ই আসে, এটাও কি হবে, ছয় ছয় যুক্ত হবে। তাহলে কি হবে, মাছি হাদা, মাছি হাদা। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে কিভাবে, যে বাচ্চিমের দ্বিগত জিও থিওতের পরে যদি ই থাকে, তাহলে এগুলোর উচ্চারণ কি হয়, পরিবর্তিত হয়। যেমন দেখেন এখানে আছে কি মা জি, তারপরে কি মাছি হাদা এবং কি খাচ্ছি।
তারপর দেখেন 11 নম্বর রুলসটা দেখেন, এখানে বলা হচ্ছে বাচ্চিমে যদি ত ধ্বনি উচ্চারিত হয়, কি হয়? ত। যেমন আমরা এর আগে শিখেছি, কি শিখেছি? বাচ্চিমের রুলস শিখেছিলাম যে বাচ্চিম যদি একটা বর্ণ শব্দের প্রথমে বসে তাহলে কি একরকম উচ্চারণ হয়, মাঝে যদি বসে একরকম উচ্চারণ হয়, আবার শেষে যদি বসে আর এক রকম উচ্চারণ হয়। আবার কি যখন কোথায় বসে? নিচে, মানে বাচ্চিম আসে, তখন কি হয়? তার অর্থ পরিবর্তন হয়ে যায়, সেটা আবার আর এক রকম হয়। তাহলে দেখেন অলরেডি যারা ওই বাচ্চিমের ক্লাস করেছেন তাদের এটা বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন যে বাচ্চিমে যদি দ্বিগত বাচ্চিমে যায় তাহলে তার উচ্চারণ কার মতো হয়? তোর মতো হয়, ঠিক আছে? শিয়ত, জিয়ত, সিয়ত, সাংসিয়ত, থিয়ত, মানে এই সবগুলোই যখন বাচ্চিমে যাবে তখন এর উচ্চারণ হবে কার মতো? তোর মতো। তো এখানে এটাই বলা হচ্ছে যে বাচ্চিমে যদি ত ধ্বনি উচ্চারিত হয় তাহলে এর পরের বর্ণ যদি কি থাকে? নিয়ন থাকে, তাহলে নিয়নের তোর মতো উচ্চারণ, মানে নিয়ন থাকলে তো আর উচ্চারণ কি হবে? ন হবে। সেটা তো না হয় কি হবে? দন্তের ন হবে। মানে আমি আবার একটু বলতেছি, দেখেন বলা হচ্ছে বাচ্চিমে ত ধ্বনি উচ্চারিত হলে এবং পরের বর্ণ নিয়ন থাকলে তো এর উচ্চারণ কি হবে? ন হবে। যেমন দেখেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা লিখতেছি মিয়ম আ মা, বাচ্চিমে দেখেন কি আছে? জিওত আছে। জিওত যখন বাচ্চিমে যাবে তখন তার উচ্চারণ কার মতো হবে? তোয়ার মতো হবে। তাহলে মা এবং কি এখানে লেখা আছে কি? নুন। মানে এখানে বলা হচ্ছে কি, দেখেন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এখানে কি লিখেছে? জিওত। তাহলে জিওত যদি বাচ্চিমে আসে তাহলে তার উচ্চারণ হবে কার মতো? তোয়ার মতো। তাহলে কি বলা হচ্ছে যে তোয়ার পরে যদি কি আসে? নিয়ন আসে, তাহলে সেই ক্ষেত্রে এই তর উচ্চারণ কি হবে? তো না হয় দন্তের না হবে, কি হবে? মান নুন। কি হবে? মান নুন। তারপর দেখেন না দা, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে যে সিওত যদি কি আসে? সিওত যদি বাচ্চিমে আসে তাহলে তার উচ্চারণ কার মতো হবে? তোর মতো হবে। তাহলে যেহেতু এখানে কি এসেছে? ত এসেছে, তোর পরে কি এসেছে? নিয়ন এসেছে, তাহলে এই তর উচ্চারণ কি হবে? যে ত না হয়ে দন্তে না হবে, তাহলে কি হবে? বিন না দা। কি হবে? বিন না দা। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আবার একটু সহজভাবে বলি যে বাচ্চিমে যে বর্ণ আসলে তোর মতো উচ্চারণ হবে, এরপরে যদি নিয়ন থাকে তাহলে এটা ত না হয় কি হবে? দন্তে না হবে, তাহলে কি হবে? বিন নাদা। বিন নাদা মান্নুন, মান্নুন বিন নাদা। তারপর দেখেন 12 নম্বর। 12 নম্বর হচ্ছে শব্দের শেষে যদি উই থাকে তাহলে উই এর আগের স্বরবর্ণ যদি আ, অ, ই থাকে তাহলে উই এর পরিবর্তে কি হবে? এ হবে। এর পরিবর্তে কি হবে? উই এর পরিবর্তে এ হবে, এবং অ, উ থাকলে এর পরিবর্তে ই উচ্চারিত হবে। যেমন দেখেন এখানে আমি লিখে দেখাচ্ছি, এটি কি লিখেছি আমরা? উরি, উ রি। তাহলে দেখেন এখানে আমরা কি বলেছিলাম যে উই এর আগে যদি কি থাকে? ই থাকে। এখানে দেখেন যে উই এর আগে যদি ই থাকে তাহলে ই এর পরিবর্তে কি হবে? এ হবে। এ হবে। তাহলে এর উচ্চারণ হবে উরি, উরি। এর কি হবে? এ হবে, এ। আমরা এ পড়েছি না? এ। তাহলে কি হবে? উরি। কেন হবে? যে ওই এর আগের স্বরবর্ণ যদি ই, ই, অ, ই, ও, আ যদি থাকে তাহলে উ এর উচ্চারণ কার মতো? এ। তাহলে কি হবে? উ রি এ। এবং এর আগে যদি কি থাকে দেখেন? উ এ, এবং এর মধ্যে অ এবং উ থাকে, তাহলে এর পরিবর্তে কি হবে? এর উচ্চারণ কি হবে? ঋষিকারের মতো হবে। কার মতো হবে? ঋষিকার। যেমন দেখেন মু, কি লিখেছি? মিয়ম উ, মু, নিয়ন ই, নিয়ন ই,
মনি। তাহলে দেখেন এটাকে ধরতে হবে কি উই এর মতো ধরতে হবে, তাহলে উই এর আগে কি আছে, উ আছে, তাহলে এটা এ না হয়ে এটা কি হবে, ই হবে, ই কি হবে, মনি। এটা কি উ রি এ, আর এটা কি মো নি। তাহলে কিভাবে হবে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে শব্দের শেষে যদি উই থাকে, এর আগের স্বরবর্ণ যদি আ অ ই থাকে, তাহলে উই এর পরিবর্তে এ, এবং অ উ থাকলে এর পরিবর্তে ই উচ্চারিত হয়, যেমন উড়িয়ে বা মনি। তারপরে আমরা দেখব 13 নম্বর রুলস, যে শব্দের শেষে ইয়ে বা এ থাকে, তাহলে এর উচ্চারণ এর মতো হয়, তবে ইয়ে উচ্চারণ সঠিক। যেমন সে গিয়ে, মানে এখানে বলা হচ্ছে যে এটা কি ইয়ে বা এটা এ, আপনি সে গিয়ে মানে কি ঘড়ি, ঠিক আছে। তাহলে ই এর উচ্চারণ আপনার এর মতো করলেও ভুল হবে না, ঠিক আছে। মানে আপনি ইয়েও করতে পারবেন আবার এও করতে পারবেন। যেমন দেখেন এখানে লেখা হয়েছে যে কি শব্দের বানানে ইয়ে বা এ থাকলে এর উচ্চারণ এর মতো হয়, তবে ইয়েও সঠিক। যেমন দেখেন শিগিয়ে অর্থ ঘড়ি। যেমন দেখেন আমরা লিখেছি কি শি গিয়ে, আমরা এটা পড়ছি না ইয়ে, এটা কি ইয়ে, তাহলে শিগিয়ে অর্থ ঘড়ি। তাহলে আমরা এটা কি শিগিয়ে না বলে কি বলবো, এও বলতে পারি। তাহলে কি হবে, শিগে, কি হবে, শিগে। তারপরে দেখেন আমরা লিখবো খিয়েরান। দেখেন খিয়েরান মানে কি ডিম। তাহলে খিয়োক, এটা কি গিয়োক, আমরা পড়েছি না গিয়োক যদি শব্দের প্রথমে আসে তাহলে তার উচ্চারণ কার মতো হবে, খর মতো হবে। তাহলে খর পরে কি আছে, এটা কি ইয়ে, তাহলে উচ্চারণ হওয়ার কথা ছিল খিয়ে রিওল আ রা বাচ্চামে নিয়ন রান, খিয়েরান মানে কি ডিম। তাহলে আমরা এটাকে খিয়েরান না বলে খেরান বলতে পারি। তাহলে দেখেন এটা আমরা যদি ভালো রিডিং পড়তে চাই বা আমাদের পড়ার স্পিড যদি বাড়াতে চাই, তাহলে আমরা এর আগে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে মিশ্রণের একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, যে গিয়ক আ গা নিয়ন আ না, এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন আর লিখবেন। মানে 14টা ব্যঞ্জন বর্ণের সাথে 10টা স্বরবর্ণ লাগায় এক একটার উচ্চারণ কেমন হয়, এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন। আর এই বাথরুমে যে রুলস গুলো শিখাই দিছি, এগুলো যদি আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার রিডিং পড়াটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তো বাথরুম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটা আপনাকে কি ভালোভাবে জানতে হবে, আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রপারলি ভাবে জানতে হবে, তাহলে আপনার জন্য পথ চলা ইজি। আশা করি বুঝতে পেরেছেন। বাথরুমের ক্লাস আজকে এখানে শেষ।